আসসালামু আলাইকুম। আমি তাবাচ্ছুম রয়েছি তোমাদের সাথে টিইউ ট্রিপলি ডিপার্টমেন্ট। গত 2 দিন কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আমাদের ভিডিও আপলোড করতে পারিনি। এরপর থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে তোমাদের কেমিস্ট্রি চতুর্থ ক্লাস। চলো আমরা আমাদের পরবর্তী পড়াগুলো শুরু করি। গতদিন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যন্ত পড়ছিলাম এবং তার সীমাবদ্ধতা সম্পর্কেও কিছু আলোচনা হচ্ছে। আজকে আমরা শিখব বোরের পরমাণু মডেল সম্পর্কে। বোরের পরমাণু মডেলের প্রত্যেকটি বিষয় খুব ইনফরমেটিভ এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমাদেরকে একটু ডিটেলসে জানতে হবে। বোরের পরমাণু মডেলের প্রথম ধারণাটি হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তর সম্পর্কিত ধারণা বা প্রস্তাব এটাকে বলা হয়ে থাকে। এর জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে শক্তি স্তর জিনিসটা কি। শক্তি স্তরের ভিতরে আমরা প্রথমে প্রধান শক্তি স্তরটা পড়ব। এছাড়াও উপশক্তি স্তর রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। প্রথমে আমাদেরকে জানতে হবে প্রধান শক্তি স্তর কি। প্রধান শক্তি স্তরকে ইংরেজিতে অরবিট বলা হয়, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার প্রধান শক্তি স্তর হলো নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয়াসের চারিদিকে, কতগুলো স্থির বৈদ্যুতিক স্থির বৃত্তাকার শক্তি স্তর রয়েছে। মানে নিউক্লিয়াসের চারিদিকে যেই বৃত্তাকার শক্তি স্তরগুলো রয়েছে, যেগুলোকে কেন্দ্র করে ইলেকট্রন সর্বদা নিউক্লিয়াসের চারিপাশে ঘোরে, এই প্রত্যেকটি স্তরকে এক একটি প্রধান শক্তি স্তর বলা। চলো একটা চিত্রের মাধ্যমে আমরা দেখি। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে মাঝখানে যে লেখার জায়গাটা রয়েছে এটা হচ্ছে নিউক্লিয়াস, যেটা আমরা এখানে মার্ক করে দিয়েছি। এর চারপাশে দেখো কতগুলো বৃত্তাকার, অনেকগুলো বৃত্তাকার কক্ষপথ রয়েছে। এই কক্ষপথ গুলোকে আমরা 1 2 3 এই নামকরণ করে থাকি। এই প্রত্যেকটি হচ্ছে প্রধান শক্তি স্তর, যা নিউক্লিয়াসের চারিদিকে রয়েছে এবং এইগুলোতে একটা বা একাধিক ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। এখন এই যে 1 2 3 4 তোমরা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলোকে, যে এই এই সংখ্যাগুলো আমরা হচ্ছে এক একটি শক্তি স্তরকে কাউন্ট। প্রথমটা হলে 1, দ্বিতীয়টা হলে 2। এইগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান শক্তি স্তরের সূচকই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এগুলোকে আমরা সাধারণত এন দিয়ে প্রকাশ করি। এন এর মান অনুযায়ী আমরা বুঝতে পারবো যে সেটা কত নাম্বার প্রধান শক্তি স্তর। আর এই প্রধান শক্তি স্তর গুলোকেও একটি নাম দিয়ে চিহ্নিত করা হয়। প্রথম শক্তি স্তরটাকে কে, তারপরে এল, তারপরে এম, এইভাবে নামকরণ করা। এটা ছিল প্রধান শক্তি স্তরের ধারণা। পরবর্তী যে প্রস্তাবটা রয়েছে সেটা হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। আমরা সকলেই কৌণিক ভরবেগ সম্পর্কে একটু জানি। আমরা হয়তো বোরের সেই কৌণিক ভরবেগ সম্পর্কিত সূত্রটাও জানি, যেটা হচ্ছে mv r = nh/2π। সেটা সম্পর্কে আমরা এখন একটু জানি। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটা শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো ঘোরে বা পরিভ্রমণ করে, সেই ইলেকট্রন গুলোর একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ রয়েছে এবং প্রত্যেকটা শক্তি স্তর যেহেতু নির্দিষ্ট ডিস্টেন্সে অবস্থিত, সেহেতু তাদের প্রত্যেকের মধ্যে একটা অখণ্ডিত ধ্রুবক রয়েছে, যেটাকে আমরা h/2π দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা সূত্রটা কি জানি? কৌণিক ভরবেগ হচ্ছে mv r = nh/2π। এই nh/2π হচ্ছে সেই ধ্রুবক এবং n এর মান প্রধান শক্তি স্তরের মান অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এখানে যেন আমরা প্রত্যেকটা সিম্বল চিনি। এম আমরা জানি, এম হচ্ছে ইলেকট্রনের ভর। তারপর আসে ভি এর কথা। ভি হচ্ছে বৃত্তাকার পথে ইলেকট্রনের রৈখিক বেগ। এটা আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাবো এটা কোথায় হয়। আর আর হচ্ছে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ। আর এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা আমরা সকলেই জানি, আমরা আগেও প্রমাণ করেছি। এইচ এর মান, এটা হচ্ছে সিজিএস এককে এবং এটা হচ্ছে এসআই একক। আর এন পূর্ণ সংখ্যা, বুঝতে পারছো, প্রধান শক্তি স্তরের সংখ্যা 1 2 3 যেটা হবে সেটা। এবার দেখো এই রৈখিক বেগের সম্পর্কে একটু দেখো। প্রত্যেকটা ঘূর্ণায়নশীল যে ইলেকট্রন গুলো রয়েছে তাদের সকলেরই কৌণিক বেগ রয়েছে। সেই কৌণিক বেগ চলাকালীন প্রত্যেকটা ইলেকট্রনেরই তার স্পর্শক বরাবর একটা সোজাসুজি বেগ থাকে, যেটাকে আমরা এখানে রৈখিক বেগ বলি। এবং দেখো এই চিত্রে সেটাকে তীর চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখানো হয়েছে। ইলেকট্রনটা যেই অবস্থানে থাকবে সেই অবস্থানে ঠিক তার স্পর্শক বরাবর যেই বেগটা হবে সেটাই হবে ইলেকট্রনের রৈখিক বেগ। এবার আমরা যাবো 3 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে বর্ণালী সম্পর্কিত মতবাদ। এখন আমরা বর্ণালী সম্পর্কিত মতবাদের সাথে শক্তি স্তর সম্পর্কিত কিছু কথাবার্তা এবং এখান থেকে চাইলে তোমরা ফ্রিকোয়েন্সি বা তরঙ্গদৈর্ঘ্য বের করতে পারবে শুধুমাত্র এই বর্ণালী। তো আমরা প্রথমে একটা জিনিস ধরে নিই, ইলেকট্রনের যেহেতু অনেকগুলো শক্তি স্তর রয়েছে, প্রথম যে শক্তি স্তর থাকবে সেটাকে আমরা নিম্ন শক্তি স্তর ধরি।
এবং তার উপরে যে শক্তি স্তরটা থাকবে সেটাকে আমরা উচ্চ শক্তি স্তর ধরি। যখন আমরা দুইটা শক্তি স্তরের মাঝে তুলনা করি, যেটা প্রথমে থাকে সেটা আমাদের কাছে নিম্ন শক্তি স্তর এবং যেটা পরবর্তীতে থাকে সেটা আমাদের কাছে উচ্চ শক্তি স্তর। তাহলে এখন এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের শক্তির পার্থক্য কত বা শোষিত বা বিকিরিত শক্তি কত সেটা নিশ্চয়ই আমরা একটা বিয়োগ করলে বুঝতে পারবো। তাহলে সেই বিয়োগের ফলাফলটাকে আমরা ডেল এর মাধ্যমে প্রকাশ করি। তাহলে আমরা স্বভাবতই লিখতে পারি উচ্চ শক্তি স্তর বিয়োগ নিম্ন শক্তি স্তর সমান সমান ডেল, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর আমরা সকলেই জানি ডেল ই ইজ ইকুয়াল টু এইচ মিউ, অথবা এটাকে যদি আমরা, এই মিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা চাইলে এইচ এফ দিয়েও প্রকাশ করতে পারি। এক এক বইতে এক এক রকম থাকবে, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই মনে রাখবে। এখন এখানকার প্রত্যেকটা সিম্বল আমাদের জানা দরকার। আমরা প্রথমেই বলেছি ডেলই হচ্ছে দুইটি শক্তি স্তরের যে শক্তির পার্থক্য সেটা। এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, ভি হচ্ছে বিকিরিত তড়িৎচুম্বকীয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ দৈর্ঘ্য তোমরা জানো, যেটাকে তোমরা চাইলে ছোট হাতের এফ দিয়েও প্রকাশ করো। আচ্ছা, এইবার দেখো এই যে ইকুয়েশনটা, এটা থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো। আমরা জানি ডেল ইজ ইকুয়াল টু এইচ মিউ। এই ভি আমরা কিন্তু ছোটবেলায় একটা সূত্র পড়ে এসেছি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? এখন এইখানে আমরা এফ কে মিউ দিয়ে প্রকাশ করেছি, আর ল্যামডা ল্যামডার মতোই আছে। আর আমরা তো ভি পড়েছি পৃথিবীতে অবস্থিত যে কোনো বস্তুর ক্ষেত্রে, কিন্তু ফোটনের বেগ সবসময় আলোর বেগের সমান হয়, সেজন্য আমরা এখানে ভি কে সি দিয়ে প্রকাশ করি। তো এখানে মিউ হচ্ছে আমাদের কাছে এফ, এফই হচ্ছে আমাদের কাছে মিউ। তাহলে এখানে আমরা এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, তাই মিউ এর মানটাকে আমরা পরিবর্তন করে বসাবো। তাহলে এখানে মিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সি বাই ল্যামডা। ঠিক এই মানটাকেই আমরা এখানে বসিয়ে দিয়েছি মিউ এর পরিবর্তে, দেখো এইচ ইন্টু সি ভাগ ল্যামডা। তাহলে এখান থেকে আমরা চাইলে ল্যামডার মানটা বের করতে পারবো। এই দেখো ল্যামডার মান তাহলে কি দাঁড়াচ্ছে, এইচ গুণ সি বাই ডেল। এটাই হচ্ছে আমাদের কাছে ল্যামডার মান। তাহলে এই ল্যামডার মান থেকে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রনটা দৃশ্যমান হচ্ছে নাকি অবলোহিত আলোর ভিতর যাচ্ছে নাকি মাইক্রোওয়েভ হচ্ছে। তার মানে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে এটা কোন স্তরে রয়েছে আমরা সেটা বুঝতে পারবো। আবার যদি আমাদের কাছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য না চেয়ে যদি কম্পাঙ্ক চাই, তাহলে আমরা প্রথম সূত্র থেকে ভি ইজ ইকুয়াল টু, সরি, মিউ ইজ ইকুয়াল টু ডেল ই ভাগ এইচ দিয়ে এখান থেকে আমরা কম্পাঙ্ক বের করে ফেলতে পারবো। তাহলে এখানে বোঝা যাচ্ছে বর্ণালী সম্পর্কিত মতবাদ থেকে আমরা চাইলে শক্তি স্তরে শক্তির পরিমাণ বের করতে পারবো, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো এবং কম্পাঙ্ক বের করতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছে বোরের পরমাণুর মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের যেরকম কিছু সীমাবদ্ধতা ছিল, বোরের পরমাণুর মডেলেরও সেরকম কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে বোরের পরমাণুর মডেলে যে ইলেকট্রন গুলো বা পরমাণু গুলো নিয়ে আমরা কাজ করি সেটা সম্পূর্ণ হাইড্রোজেন সদৃশ, অর্থাৎ হাইড্রোজেনে যেরকম একটা মাত্র ইলেকট্রন থাকতে পারে, সেরকম যেই সকল মৌলে বা আয়নে একটা মাত্র ইলেকট্রন আছে শুধুমাত্র তাদেরই বর্ণালী ব্যাখ্যা করতে পারে বোরের পরমাণুর মডেল। আর কোনো পরমাণুর মডেলের ব্যাখ্যা বের করতে পারে না। যেমন দেখো হাইড্রোজেনের মতো হচ্ছে, এখানে আমরা যদি হিলিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করাই তাহলে এইটাতে একটা ইলেকট্রন থাকবে, হিলিয়ামের দুই থেকে একটা ইলেকট্রন চলে যাওয়ার পর এখানে একটা ইলেকট্রন থাকবে, তাই আমরা এইখানে বর্ণালীটা বের করতে পারবো। লিথিয়াম থেকে যদি আমরা দুইটা ইলেকট্রন ত্যাগ করাতে পারি তাহলে সেখানেও একটা ইলেকট্রন থাকবে। আবার বেরিলিয়াম থেকে তিনটা ইলেকট্রন ত্যাগ করলে সেখানেও একটা ইলেকট্রন থাকবে। অর্থাৎ যে সকল আয়নের একটা মাত্র ইলেকট্রন থাকবে তাদেরই বর্ণালী ব্যাখ্যা করতে পারবো আমরা বোরের পরমাণু মডেল দিয়ে, অন্যথায় আমরা বের করতে পারবো। দুই নাম্বারটা হচ্ছে বোরের পরমাণুর মডেলটা হচ্ছে দ্বিমাত্রিক। এখানে ত্রিমাত্রিক কোনো কাঠামো সম্পর্কে ধারণা পাওয়া যায় না। আমরা চিত্রটা দেখে বুঝতে পারছি যে এটা সম্পূর্ণ দ্বিমাত্রিক, এটার কোনো অন্য আরেকটা দিক বা ত্রিমাত্রিক কোনো দিক প্রকাশিত হয় না। তারপর দেখো বোরের তত্ত্ব, অর্থাৎ যে বর্ণালী তত্ত্বটা রয়েছে, এই বর্ণালী যে তরঙ্গ দৈর্ঘ্যটা বের হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা যে বিভাজন হয়ে আরো যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম তরঙ্গ দৈর্ঘ্য বের করে, এটা সম্পর্কে বোরের পরমাণু মডেলে কোনো ধারণা দেওয়া নেই, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। 4 নাম্বারটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। আমরা শুধু বলে দিয়েছি যে এই h/2π হচ্ছে একটা অখণ্ডিত ধ্রুবক, কিন্তু এই h/2π কিভাবে এসেছে এর কোনো ব্যাখ্যা বোরের পরমাণুর মডেলে দিতে পারে না। এগুলোই হচ্ছে বোরের পরমাণুর মডেলের সীমাবদ্ধতা। আজকের মতো এই পর্যন্তই। এমএসসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভরাত্রি।